ওই তাকবীর, আমার দিকে চেয়ে দেখো না। দেখো, দেখো আমি আরাতের থেকেও বেশি রূপবতী। একবার চেয়ে দেখো প্লিজ। দেখো আমার দিকে। ওই তাকবীর, আমাকে একবার ভালোবেসে দেখো। আমি আমার ভালোবাসার কমতি রাখবো না। আরাত তো তোমাকে ভালোবাসে না। আরাত যদি তোমাকে ভালো না বেশে তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তাহলে আমি কি অপরাধ করলাম? কেন তোমাকে ভালোবেসেও তোমার ভালোবাসা পাবো না বলো? কেন? হাবিব তাকবীরের কাছ থেকে হানিয়াকে ছাড়িয়ে নিল, নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। তাকবীর খুব বড় করে নিঃশ্বাস নিয়ে হাবিবের থেকে চোখ উঠে পুনরায় গার্ডেনে চোখ রাখলো, যেখানে বক্সের তালে তালে ডান্স দিয়ে মাতিয়ে তুলছে আশিক আদিল আর আরোর সঙ্গে আহিন আলভি। আর গেস্টরা নিজেদের চেয়ারে বসে সেই ডান্সগুলো এনজয় করছে। তাকবীর দূর থেকে আরাতকে লক্ষ্য করে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। নিজের চোখের সামনে খুব গোপনীয় ভালোবাসার মানুষটার মনে অন্য কারোর জন্য ভালো লাগা দেখে তাকবীর সেদিকে তাকিয়ে হানিয়ার উদ্দেশ্যে বলে উঠল, অবশ্যই তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। কিন্তু আপনাকে না। হানিয়ার কথায় তাকবীর গার্ডেনের দিকে তাকিয়ে নিজের উপর ক্ষীণতা ছিল, হাসলো। হানিয়া হাবিবের বুক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কথাটা বলল। হাবিব নিজের বোনের কথাই বুঝতে পারলো বোনের অভিমান জমে গেছে। তাকবীরকে কিছুক্ষণ আগে তুমি করে সম্বোধন করা হানিয়া এখন আপনি করে সম্বোধন করছে, কিন্তু যার উপর অভিমান করেছে সে তো অভিমান করা মায়াবী মুখটা একবারও ফিরে চাইল না। হাবিবের নিজেকে নিজের বোনের অপরাধী মনে হতে লাগলো। কেন বা এতদিন বোনকে বন্ধুর প্রতি দুর্বল হতে দেখে আসছে। তাকবীর ঠান্ডা গলায় হানিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলে উঠল, তুমি অভিমান করে আপনি বলতে শিখে গেছো। অতএব সময় নাও, আমাকেও ভুলে যেতে শিখে যাবে। আপনার কথাটা আল্লাহ হয়তো একদিন কবুল করবে, কিন্তু বিশ্বাস করুন, আমি চাই না কবুল হোক। আমি চাই আপনি আমার মনের এক কোণে সারা জীবন এক চিমটি সুখ হয়ে থেকে যান। সময়টা যেন থমকে গেল। বেলকনিতে তিনজন বন্ধু যেন অন্য দুনিয়ায় রয়েছে। হাবিব চুপচাপ নিজের বোনের দিকে চেয়ে রইল। হানিয়া 2 সেকেন্ড চুপ থেকে পুনরায় ব্যথাতুর হৃদয় নিয়ে বলতে শুরু করলো, প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়াটা করব, আমি আপনাকে না পেলাম, আপনি আপনার ভালোবাসাকে নিজের করে পান, আর আমি যেন আপনাকে ছাড়া ভালো থাকতে পারি। আমার সুখের দিনেও যেন হঠাৎ করে আপনার কথা আমার মনে পড়ে। আপনার কথা মনে পড়তেই যেন আমি আপনার হাসি খুশি জীবনটাকে মনে করে নিজের সুখের দিনটা আরো সুখময় হয়ে ওঠে। তাকবীরের হয়তো কথাটা বুকে গিয়ে লাগলো। তাকবীর গার্ডেন থেকে চোখ তুলে অবাক চোখে হানিয়ার দিকে তাক করলো। হানিয়া দুহাত দিয়ে দু চোখের পানি মুছে পুনরায় বলে উঠল, একটা আবদার রাখবো, শুনবেন? তাকবীর নিশ্চুপ। হাবিব বোনের কথাই তার ছিল, হাসলো। তার বোন আবদার করছে, তাও আবার অবুঝ ব্যক্তির কাছে, যে কিনা সহজে পাওয়া ভালোবাসাকে নিজের করে রাখতে চায় না, যে কিনা নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কাউকে ভালোবাসতে দিচ্ছে। তার কাছে হানিয়া তাকবীরকে উত্তর করতে না দেখে মলিন হাসলো। আমার মতো চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দিয়েন না। আপনি আপনার ভালোবাসা না পেয়ে কষ্ট পাবেন। বিশ্বাস করুন, আমি আপনার সেই কষ্ট সহ্য করতে পারবো না। কথাটা বলে হানিয়া নিজের চোখের পানি পুনরায় মুছতে মুছতে ব্যালকনি থেকে রুমের দিকে নিচে নেমে চলে গেল। হাবিব নিজের বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, শুনলাম যে ভাগ্য থাকে না, তার প্রতি ভালোবাসাটা খুব ভয়ঙ্কর হয়। হাবিব তাকবীরের দিকে তাকিয়ে মলিন হেসে পুনরায় বলে উঠল, লাইটটা হয়তো আমার বোনের জন্যই সৃষ্টি হয়েছে। ভালোবাসার প্রতি কারোর জোর নেই, তবে তাকে পাওয়ার জন্য নিজের মধ্যে অধিকার সৃষ্টি করতে হয়, যেটা তোমার মধ্যে আমি দেখতে পাই না। আর আমি আমার সমস্ত দিয়ে চেষ্টা করব তোমাকে ছাড়া আমার বোনকে সুখে রাখতে। হাবিব চলে গেল। তাকবীর হাবিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে পুনরায় ঘুরে গার্ডেনে আড়াতের উপর চোখ রেখে বিড়বিড় করলো, আমি আমার রবের উপর নির্ভরশীল, তার উপর আমার এখনো কোনো অধিকার নেই। আমি আমার রবের কাছে তাকে নিজের করে পাওয়ার আর্জি জানাই প্রতিনিয়ত। ইনশাআল্লাহ আমার রব আমার ইচ্ছাগুলো খুব যত্ন সহকারে কবুল করবে। আনাস ধীর পায়ে তাকবীরের পাশে এসে দাঁড়ালো। তাকবীরের বিড়বিড় কথা কানে এসে ধরা দিল যত্ন সহকারী অনুভূতি একরূপ। তাকবীর আনাসের উপস্থিতি বুঝতে পেয়ে হাতে হাত ভাঁজ করে মাথাটা অন্ধকারময় আকাশের দিকে তাক করলো। আনাস তাকবীরের দিকে যেয়ে মুচকি হেসে বলে উঠল, আমার চঞ্চল বোনটাকে কবে থেকে এতটা ভালোবাসো ভাইয়া? জানি না,
তুমি তো চাইলে পরিবারকে মানিয়ে আরাতকে নিজে করতে পারো। এখানে যদি অন্য কেউ তোর বোনকে চাইতো, তাহলে আমি তোর বোনকে আমার করে নিতাম। আর এখানে তো তোর বোন অন্য কাউকে চায়, তাহলে বল আমি কি করব? সময়টা দুপুর 12:43 ঘরে হবে। আরাত আয়রা মিলি তালুকদার বাড়ি থেকে শেখ বাড়িতে যাচ্ছে ফুলবাগানে ফুল তুলতে। তালুকদার বাড়ির ফুলবাগানে গোলাপ ফুল, বেলি ফুল পাওয়া গেলেও গাঁদা ফুল নেই। আরাত আয়রাকে বলে তাদের ফুলবাগানে হয়তো 2টো গাছ পাওয়া যাবে গাঁদা ফুল। মায়ের সন্ধ্যাকে বেলি ফুলের মালা গাঁথতে দিয়ে আরাত আয়রা দুজন মিলে চলো শেখ বাড়ির দিকে। শেখ বাড়িতে এসে আরাত আয়রা ফুলবাগানের দিকে এগিয়ে গিয়ে দেখে 2টো গাছের মধ্যে একটাতে কয়েকটা গাঁদা ফুল ফুটেছে। এই কয়েকটা ফুল দিয়ে হবে না বিধায় দুজন চিন্তিত হয়ে ফুলবাগানে বসে থেকে ঠোঁট উল্টিয়ে ভাবতে লাগলো কি করা যায়। আনাসকে বললে বাজার থেকে এনে দিতে দিতে সন্ধ্যার দিকে দিবে, ফুল তো লাগবে দুপুর পর। কথাগুলো ভাবতে ভাবতে আয়রা হঠাৎ চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। ইয়াহু, আইডিয়া পেয়ে গেছি। মানে কি আইডিয়া পেয়ে গেল আপু? আয়রা হাসি মুখে আরাতের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তুই কখন আমাদের বাড়ির পিছনের রাস্তার দিকে গিয়েছিস? আরাত মাথা নেড়ে না বোঝালো। আয়রা পুনরায় খুশি হয়ে উৎফুল্লতা মুখে বলে উঠল, চল, কয়েকটা বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে এবং পুকুরের পিছনে একটা ফুলের বড় বাগান আছে। আমরা তো নিজেদের সঙ্গে করে টাকা নিয়ে আসি নাই আপু। দাঁড়াও, আমি বরং আনাস ভাইয়াকে ফোন করে বলে দেই এদিকে আসতে। কথাটা বলতে বলতে আরাত ফোন বের করে আনাসকে ফোন করতে যাবে। আয়রা আরাতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে উঠল, একদম না, আজকে আমরা ফুল চুরি করব। কি? হ্যাঁ, চল আমার সঙ্গে। কথাটা বলে আয়রা আরাতের হাত ধরে শেখ বাড়ির পিছনের রাস্তা দিয়ে হাঁটা ধরলো। আয়রার কথায় আরাত তবদা খেয়ে রইল বেশ কিছুক্ষণ। আরাতের চোখ মুখ ভয়ে ফুটে উঠেছে। আরাত নিজের হাত আয়রার হাত থেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আপু প্লিজ, আনাস ভাইয়াকে ফুলের কথা বললে আমাদের ফুলের সাগরে ডুবিয়ে রাখবে। এই বয়সে ফুল চুরি করতে গিয়ে মান সম্মান হারিয়ে ফেলো না আপু। আমার ভবিষ্যৎ বরের বউকে তুমি চুন্নির ট্যাগ লাগিয়ে দিও না। একবার যদি ধরা পড়ে যাই তাহলে আমার মান আর তোমার সম্মান দুটোই গন্ডায় চলে যাবে। আরে চুপ করবি তুই? তোর এত অতিরিক্ত বকার জন্য ধরা পড়ে যাব। চুপচাপ চল তো, ফুল বাগানে কেউ নেই এখন। ফুলের মালি মেবি নামাজের জন্য মসজিদে গিয়েছে। তারপরেও ভর দুপুরে চুরি করা ঠিক হবে না আপু। চলো না, ফুল কিনে নিয়ে যাই। আরে চুরি করা জিনিসের মজাই অন্যরকম। চল, কিছু হবে না। দুজন চুপি চুপি বাগানের সামনে এসে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। পুনরায় এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ফুলবাগানে ঢুকে গেল দুজন। আয়রা গাঁদা ফুল কয়েকটা ছিঁড়ে নিজের ওড়নাতে রাখলো। আরাত আশেপাশে তাকাতে তাকাতে একটা গোলাপ গাছে লাল গোলাপ চোখে পড়লো। আরাত গোলাপটা ছিঁড়ে হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করলো। নিজের ভাবনায় মাহিরের মুখটা ভেসে উঠলো আরাতের চোখে। আরাত চোখ খুলে মুচকি হাসি দিয়ে গোলাপের দিকে তাকিয়ে বলে উঠল, আমার জীবনে ফুল হয়ে এসো। মানুষ যেমন শুকিয়ে যাওয়া পাপড়ি ডায়েরির ভাঁজে যত্ন করে রেখে দেয়, ঠিক সেভাবে নিজের মনে খুব যত্ন করে রেখে দিব তোমাকে। যদি ফুলটা ছিঁড়ে হাতে নেওয়ার আগে কাটার আঘাত হানে তখন কি করবি? যত্ন করে রেখে দিতে পারবি তো কাঁটাওয়ালা ফুলকে? ফুল প্রেমী মানুষ কাটার পরোয়া করে না আপু। তারা সকল কাটা উপেক্ষা করে ফুল নিতে চায়। কারোর প্রেমে পড়েছিস? প্রথম দেখাতেই। আয়রা এবার বেশ অবাক চোখে তাকালো আরাতের দিকে। আজ কেমন যেন আরাতের মধ্যে প্রেম প্রেম গন্ধ পাচ্ছে। পরক্ষণে আরাতকে বেশি না ঘেটে তাড়াহুড়োই ফুল ছিঁড়তে লাগলো আয়রা। আরাত 2-1টা ফুল ছিঁড়ে নিজের কানে গুজে দিতে দিতে গুনগুন করে উঠল, গানটাকে গলা চেপে মার্ডার না করলে কি বেশি ক্ষতি হয়ে যেত? অদ্ভুত মেয়ে। আরাত বাগানের মালি এসেছে ভেবে দৌড়ে আয়রার পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। আর আয়রা ধরা পড়ে গেল ভেবে চমকে উঠে সামনের দিকে তাকালো। আয়রা সামনের দিকে তাকাতেই মাহির আর রাফিকে বাগানের পাশ ঘেঁষে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকতে দেখে। কোনো দিয়ে আরাতকে গোতা দিতে লাগলো আরাতকে পিছন থেকে বেরিয়ে আসার জন্য। আরাত আয়রার পিছনে থেকে উকি দিয়ে রাফি আর মাহিরকে দেখতে পেয়ে নিজেকে স্বাভাবিক করে গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ও বিআই সাহেব, আপনি
আমি তো ভেবেছি কেমন আছেন বিআই সাহেব? কি হলো অদ্ভুত মেয়ে, তুমি কথা ঘুরালে কেন? মুখ ফসকে নিজেদের চমকে ওঠার কারণটা বলে ফেলতেই পুনরায় আয়রা আরাতকে কোনোই ঘোটা দিয়ে বলতে বারণ করলো। আরাত কথা ঘোরাতে মাহিরের প্রশ্নের মুখে পড়তে হলো। আরাত এবার বেশ লজ্জা পেল। কিভাবে বলবে ওরা ফুল চুরি করতে এসেছে, আর বলে মাহির আরাতকে বাজে মেয়ে যদি মনে করে তাহলে। রাফি আয়রার ওড়নার দিকে খেয়াল করতেই ওড়নার মধ্যে অনেকগুলো গাঁদা ফুল দেখতে পেল। রাফি এবার আয়রাকে উদ্দেশ্য করে বলে উঠল, বেআইন, আপনারা কি আমাদের মতো ফুল চুরি করতে, সরি মাই মিস্টেক, কিনতে এসেছেন? মাহি রাফির পায়ে পা দিয়ে গোতা দিতেই সত্যিটা চেপে গেল রাফি। রাতুর আরাত রাফির কথা ধরে ফেলে বলে উঠল, চুরি করতে মানে? আপনার এখানে ফুল চুরি করতে এসছেন? মাহি রাফির কথায় নিজের ফোনটা বের করে ফোন ঘাটাঘাটি করতে করতে একটু ভাব নিয়ে বলে উঠল, আমাদের কাছে কি টাকার কমতি রয়েছে নাকি যে ফুল চুরি করতে আসবো? আয়রা আপু বাঁচতে চাইলে পালাও। মালির কণ্ঠ শুনতে পেয়ে আরাত এলোপাথারি দৌড়াতে শুরু করলো। আরাতের পিছনে আয়রা, আয়রার পিছনে রাফি, মাহির, চারজন এলোপাথারি দৌড়াতে দৌড়াতে ফুল বাগান ছেড়ে পুকুর পাড়ের বিপরীত সীমান্তে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়াতে লাগলো। আরাত কোমরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে রাফি মাহিরকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার দুজন দৌড়ে এলেন কেন? মেয়েরা একা একা দৌড় দিচ্ছে, ব্যাপারটা কেমন বেমানান দেখাচ্ছে, তাই আপনাদের সঙ্গে দৌড় দিয়ে এনজয় করলাম একটু। রাফি আয়রাকে রাগাতে বলে উঠল কথাটা। আয়রা রাফির কথায় বিরক্তি নিয়ে বলে উঠল, মিথ্যা না বলে বললেই তো হয় ফুল চুরি করতে এসেছেন। মাহির মাথা চুলকে মুচকি হেসে বলে উঠল, সেম বাট কিছুটা ডিফারেন্ট। ফুল চুরি করতে এসে এভাবে সারপ্রাইজ হব কল্পনার বাইরে ছিল। এই ভদ্রমুন্ডা, হানি আপু কই? সকাল থেকে দেখছি না কেন আপুকে? হাবিব ফোনে চোখ নিবদ্ধ রেখে আনাসের রুমে যাচ্ছিল। সিঁড়ির কাছে আসতেই সন্ধ্যার কথায় থেমে পিছনে ঘুরে দাঁড়ালো। সন্ধ্যাকে হলুদ থ্রি পিছে মুগ্ধ চোখে চেয়ে বলে উঠল, মাশাআল্লাহ, সুন্দর। সন্ধ্যা হাবিবের কথায় ঠোঁট উল্টে ভাবল, এই ভদ্রগুন্ডা, কি জিজ্ঞেস করি কি উত্তর দেয়? সন্ধ্যা হাবিবের মুখের সামনে হাত নাড়িয়ে পুনরায় জানতে চেয়ে বলে উঠল, হ্যাঁ জানি আমি দেখতে মাশাল্লাহ। এবার আমার কথার উত্তর দেন, হানি আপু কই? এত মানুষের বিয়ে হানিয়ার প্রবলেম হচ্ছিল, এই জন্যেই গতরাতে বাসায় দিয়ে এসেছি। এবার চলো তো আমার সঙ্গে, তোমাকে দেখে আমার তৃষ্ণা মিটাই। কথাটা বলতে বলতে হাবিব সন্ধ্যার হাত টেনে নিয়ে গেল। আশিক গার্ডেন থেকে বাড়ির ভিতরে আসতেই হাবিবকে সন্ধ্যার হাত টেনে নিয়ে যেতে দেখে উচ্চস্বরে বলে উঠল, যেদিকে তাকাই সেদিকেই জোড়া জোড়া, আমি একাই সঙ্গ ছাড়া। ওই ভবিষ্যৎ বন্ধুর বউয়ের ফ্রেন্ড কই তুমি? আশিকের উচ্চস্বরে বলা কথায় মিম হাসি মুখে পায়েসের বাটি হাতে নিয়ে কিচেন রুম থেকে বের হয়ে পায়েস খেতে খেতে বলে উঠল, ভাইয়া মায়াপু ছাদে। ও ধন্যবাদ ছোট আপু, তুমি যাবে না? মিম পায়েসের বাটি ইশারায় দেখিয়ে দিয়ে বলল, এটা শেষ করে আসবো ভাইয়া। ওকে, জলদি এসো, আসার সময় আমাদের জন্য সঙ্গে করে নিয়ে এসো। আশিক ছাদে উঠতে উঠতে হাসি মুখে কথাটা বলে চলে গেল। মূলত আরিশের গায়ে হলুদ আয়োজন ছাদে করা হয়েছে। দুপুরে আরাত আয়রা তালুকদার বাড়ি থেকে শেখ বাড়িতে ফুল আনতে যাওয়ার পরপর আনাস ছোট্ট মিনি ট্রাক করে গাঁদা ফুল নিয়ে হাজির হয়েছিল। গার্ডেনে গায়ে হলুদ হওয়ার কথা ছিল বিধায় আরাতটা বাড়ির বাগানের ফুল দিয়ে নিজেদের এবং নতুন বইয়ের জন্য ফুল দিয়ে গহনা গাঁথতে চেয়েছিল। তালুকদার বাড়িতে বেলি ফুল আর গোলাপ ফুল পেলেও গাঁদা ফুল ছিল না বিধায় আরাত আর আয়রা দুজন তালুকদার বাড়ি থেকে শেখ বাড়িতে যায়। আনাস সকালবেলা আদিলকে সঙ্গে নিয়ে বের হয়েছিল, ফিরল একদম ফুলের ট্রাক নিয়ে। বাড়িতে ফিরে গার্ডেনে গায়ে হলুদের আয়োজন ক্যান্সেল করে হাবিব এবং আশিককে ফুল দিয়ে ছাদটা সাজানোর দায়িত্ব দিয়ে আনাস আর আদিল টায়ার থাকায় দুজন ঘুমিয়ে পড়ছে। আরাত আয়রা বাড়িতে ফিরে দেখে পুরো বন্ধু মহল আর কাজের মহল মিলে ছাদ থেকে তালুকদার বাড়ির ভিতরে পর্যন্ত ফুল দিয়ে সাজাতে ব্যস্ত।
দুজন অবাক নয়নি সবার ব্যস্ততা দেখার মধ্যে আনহা শেখ আয়রাকে বকা দিতে লাগলেন বাড়িতে এত কাজ রেখে বাইরে যাওয়ার জন্য এবং আনাসকে এতটা খাটানোর জন্য। আনহা শেখের ধারণা আয়রা আনাসকে আবদার করেছে ফুল দিয়ে ছাদ সাজানোর জন্য, নয়তো ওনার আদরের ভাসতে হঠাৎ করে এত এত ফুল আনবেই বা কেন। সকাল থেকে ফুল খুঁজতে খুঁজতে ওনার ভাইয়ের ছেলে কতটা ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আনহা শেখ বেশ কিছুক্ষণ বকাবকি করতে লাগলো আয়রা মায়ের বকবকানির মূল কারণ বুঝতে না পেরে মায়ের বকার হাত থেকে বাঁচতে আরাতকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে ছাদ সাজানোর কাজে লেগে গিয়েছিল। আশিক চেয়ার টেনে ছাদের একপাশে বসে পড়ল। চারপাশে গেস্ট দিয়ে ভরপুর হয়ে আছে। আশিক পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে আশেপাশে এক নজর বুলিয়ে চোখটা ফোনে রাখতে যাবে, হঠাৎ চোখটা কার ওপর আটকে গেল। ছাদের মেঝেতে ছোট্ট করে স্টেজ বানানো, পুরো স্টেজ হলুদ গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা। হলুদ রাজ্যের মধ্যে 3টি রাজকন্যা নিজেদের মধ্যে গল্পে মশগুল। আরিশা কথায় মায়া আরাত হেসে উঠল। আরিশা দূর থেকে তাদের হাসির কারণ বুঝতে পারল না। আশিক দাঁড়িয়ে চেয়ারটা হাতে নিয়ে তাদের কিছুটা এগিয়ে এসে বসে পড়ল। তিনজনের গল্পের মধ্যে সন্ধ্যার লজ্জা পেয়ে দৌড়ে আসাতে তাদের গল্পের ব্যাঘাত ঘটল। আরিশা আরাত মায়া তিনজন সন্ধ্যাকে লজ্জা পেয়ে দৌড়ে আসতে দেখে ভ্রুকুচকে সন্ধ্যাকে দেখতে লাগলো। সন্ধ্যার পিছু পিছু হাবিবকে রিল্যাক্স মুডে আসতে দেখে আশিকের মুখটা দুষ্টুমি খেলে গেল। হাবিব এসে আশিকের পাশে চেয়ার টেনে রিল্যাক্স মুডে বসতেই আশিক দুষ্টু হেসে নিচু স্বরে অবাক নয়নে বলে উঠল, ছি ছি দোস্ত, তোর থেকে এটা এক্সপেক্ট করি নাই। হাবিব জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলে উঠল, মানে? মানে বোঝো না? না তুমি তো কচি খোকা। বাজে না বকে লাইনে আয়। তুই আমার দিকে কি এক্সপেক্ট করস? বিয়ের আগে ছোট অবুঝ মেয়েটার সুযোগ নিতে পারলি? ছি দোস্ত ছি। আশিকের ইশারা দিয়ে দেখিয়ে কথা বলাতে হাবিব নিজের হাতের দিকে তাকালো, যেখানে কিছুক্ষণ আগে সন্ধ্যার নখের আঁচড় দিয়েছিল। এই মেয়ে বিয়ের আগেই সামান্য কিস করতে হাতে বায়োডাটা তৈরি করেছে। বিয়ের পর কি করবে কে জানে। হাবিব কথাগুলো ভেবে সন্ধ্যার দিকে চেয়ে আশিকের কথায় বিড়বিড় করলো, ছোট হইলে হবে কি, জাস্ট দ্বিগুণ। আশিক হাবিবের বিড়বিড় করার কথা শুনতে না পেয়ে কিছু বললি? নো। হাবিব এবার সরাসরি চোখ রাখলো সন্ধ্যার উপর। সন্ধ্যা আরিশাদের পাশে বসে আর চোখে চেয়ে হাবিবকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত চোখ অন্যদিকে ঘোরালো। অন্যতে লুকোচুরি চোখাচোখিগুলো এতক্ষণ আরিশা আয়াত মায়া তিনজন অবাক নয়নে দেখছিল। আরিশা সরাসরি সন্ধ্যাকে প্রশ্ন করলো, তোর আর হাবিব ভাইয়ার মধ্যে কি চলছে বলতো? কই কিছু চলছে না তো। সন্ধ্যার আমতা আমতা করে কথা বলাতে তিনজনের সন্দেহ যেন আরো গাঢ় হলো। আরাত সন্দেহ চোখে সন্ধ্যাকে উপর নিচ বড় করে বলে উঠল, আপনারা দুজন দৌড়ে এলেন কেন? তাহলে তুই এমন লজ্জা পেয়ে লাল নীল হয়ে দৌড়ে আসলি কেন? আর তুই আসার পর পর হাবিব ভাইয়া কেন এলো? আমি কি জানি, বিয়ে বাড়ি যে কেউ আসতে পারে। হ্যাঁ, আসতেই পারে। হ্যাঁ আপু, তোমরাও না। সন্ধ্যার কথাই তিনজন একসঙ্গে ব্যঙ্গ করে কথাটা বলতেই সন্ধ্যা লজ্জা পেয়ে দুহাত দিয়ে ওড়না মুখে রাখলো। সন্ধ্যার লজ্জা পাওয়া দেখে পুনরায় তিনজন শব্দ করে হেসে উঠল। আরাত হাসি মুখে উচ্চস্বরে হাবিবকে ডেকে বলল, ভাইয়া দুলাভাই হওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা। আর আমাদের ট্রিট চাই কিন্তু। ট্রিট না, একদম বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাও। হাবিবের কথায় তিনজন বেশ অবাক চোখে চাইল। হাবিব ফাজলামো করে না, হাবিবের উত্তরে বোঝা যাচ্ছে সন্ধ্যাকে নিয়ে হাবিব কতটা সিরিয়াস। আরাতের কথা এবার আশিক দুষ্টু হেসে বলে উঠল, ট্রিটটা আমি দিতে পারি যদি তোমার কাজিনের ফ্রেন্ড অর্থাৎ আমার ভবিষ্যৎ বউয়ের ফোন নাম্বারটা দাও। লুচ্ছামি শুরু, লুচ্ছা একটা। মায়ের কথায় আরাত হেসে আশিককে উচ্চস্বরে বলল, ভাইয়া আপনার মনের জায়গাটা আগে ফাঁকা করুন, তারপর ভেবে দেখব নাম্বার দেওয়া যায় কিনা। হায় আল্লাহ, সবকটা বন্ধুর ভবিষ্যৎ বউগুলো এমন স্বার্থপর কেন? এই এতিম ছেলেটার মুখপানে কেউ চায় না। তাদের দেওর যে সিঙ্গেল হয়ে গার্লফ্রেন্ডের শূন্যতায় ভুগছে। তুই সিঙ্গেল? আশিকের আস্তে আস্তে বলা কথাই হাবিব প্রশ্ন করল। আশিক হাবিবের দিকে চেয়ে পুনরায় ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মন প্লে বয় হলেও আমার হৃদয় পিওর সিঙ্গেল, বুঝলি?
মন আর হৃদয় কি আলাদা কিছু? কেন তুই জানোস না? ও তুই জানবি কিভাবে? তুই তো মন আর হৃদয় দুটোই সন্ধ্যাকে দিয়েছিস। আশিকের কথায় হাবিব বিরক্তি মুখে তাকিয়ে আশিককে সাবধান করতে বলে উঠল। দেখ আশিক, তুই অন্য মেয়ের সাথে যা ইচ্ছে কর, প্লিজ দোস্ত, মায়ের সঙ্গে ফ্লার্ট করিস না। আরাজ তাকে প্রথম দিন সাবধান করেছে, তারপরও মায়ের বাবা এই মহল্লার রানিং চেয়ারম্যান, উনি খুব সিরিয়াস মানুষ, মাকে বিয়ে বাড়িতে ছাড়তে নারাজ ছিল। আতিফ আঙ্কেল রিকোয়েস্ট করছে, মায়াকে আসতে দিয়েছে। হাবিবের কথায় আশিক এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়ে মায়াকে রাগাতে পুনরায় আরাতকে বলে উঠল। ছোট আপু, তুমি বরং আমার শাশুড়ির নাম্বারটা দিও। শাশুড়িকে পটাতে পারলে বউ এমনি পটে যাবে। আশিকের কথাই মায়ার চুপ করে বসে থাকতে পারলো না। বসা থেকে উঠে পাশে ডেকোরেশনের ছোট্ট একটা বাস হাতে নিয়ে আশিকের দিকে তেড়ে গেল। আশিক মায়াকে নিজের দিকে বাস হাতে নিয়ে আসতে দেখে দ্রুত চেয়ারে বসা থেকে লাফিয়ে উঠে ছাদে দৌড়াতে লাগলো। সবাই হতভম্ব হয়ে দুজনে ছোটাছুটি দেখছে। আরাত, আরিশা, সন্ধ্যা তিনজন মিলে মায়াকে আটকাতে মায়ের পিছু নিল। মায়াকে তিনজন মিলে ধরতেই হঠাৎ আশিক দাঁড়িয়ে পড়ল। পিছন ঘুরে মায়ের দিকে আঙুল তাক করে চিল্লিয়ে বলে, ওই বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। নিজের ভবিষ্যৎ বরের পিছনে বাস নিয়ে দৌড়াতে ভয় করে না? আশিকের কথায় মায়া পুনরায় তিনজনের কাছে বন্দী অবস্থাতে নড়াচড়া শুরু করলো। মায়ের ঝাঁকাঝাঁকিতে আরাত নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেয়ে হঠাৎ করে কারো বুকে গিয়ে পড়লো। আরাত কারো চড়া বুকের ধিক ধিক আওয়াজখানে এসে বাড়ি খেতেই চোখ তুলে উপরে চাইল। নিজের মুখের খুব কাছে মাহিরের অস্তিত্বকর মুখটা ভেসে উঠতেই দ্রুত নিজের দুহাত মাহিরের বুকের উপর ভর দিয়ে দূরে সরে গেল। রাফিরা আমানের গায়ে হলুদের জন্য তালুকদার বাড়িতে এসে নিজের বড়দের সঙ্গে কুশল বিনিময় করে উপরে উঠে এলো। সবার প্রথমে মাহির ছিল বিধায় সিঁড়ি দরজা দিয়ে ছাদে পা রাখতেই কেউ এসে বুকে বাড়ি খেলো, কেউ না অন্য নারী বুঝতে পেরে মাহিরের মুখমণ্ডল অস্বস্তি করে ভরে উঠল। 2 সেকেন্ডের মাথায় আরাতকে নিজের খুব কাছে এবং মুখোমুখি অনুভব হতেই মনের মধ্যে আলাদা অনুভূতির সৃষ্টি হলো বেশ। আরাত বুক থেকে দূরে সরে যেতেই মাহির থমকে যাওয়া নিঃশ্বাসটা পুনরায় নিয়ে আরাতকে বলে উঠল, তুমি ঠিক আছে তো, অদ্ভুত মেয়ে? মাহিরের অদ্ভুত মেয়ে ডাকায় আরিশা মায়ে বেশ অবাক হলো। আশিক হাবিব বিরক্তি মুখে একবার মাহিরকে দেখে। আমান, রাফি আরশের সঙ্গে হ্যান্ডশেক করলো। জবে থেকে আনাসের মুখ থেকে জানতে পারছে আরাত মাহির নামে ছেলেটাকে লাইক করে, তখন থেকে আশিক মাহিরকে সহ্য করে না। হাবিব তো প্রথম থেকে মাহিরকে পছন্দ করে না। আমান সবার সঙ্গে কুশল বিনিময় করে আরিশার সঙ্গে গিয়ে দাঁড়ালো। রাফি চোখ ঘুরিয়ে ছাদের আশেপাশে আয়রাকে খুঁজলো। কোথাও আয়রার দেখা না পেয়ে রাফি পুনরায় গল্পে মশগুল হয়ে উঠল। সবার গল্পের মধ্যে সিঁড়ি বেয়ে আসতে দেখা গেল রূপালী বেগমকে, হাতে তার পানি ট্রে। রূপালী বেগমের পিছনে মিম, আহিন, আলভিকে আসতে দেখা গেল। মিমের হাতে পায়েসের ট্রে আর আহিন, আলভি দুজনের হাতে দুটো টিস্যুর প্যাকেট। রূপালী বেগম হাসি মুখে একে একে পানির গ্লাসে গিয়ে দিতে দিতে আরশের কাছে এসে থেমে গেল। আরশকে পর্যবেক্ষণ করে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, বাবা তুমি তো দেখতে মেলা সুন্দর। ধন্যবাদ আন্টি। বাহ, তোমার ব্যবহার তো ভালো আছে। জি আন্টি। আরশ মুখে আসার চেষ্টা করে উত্তর করলো। সবাই বেশ উৎসাহ নয়নে রূপালী বেগম আর আরশকে দেখতে লাগলো। মিম নিজের মায়ের উৎফুল্লতা হয় কারণ বুঝতে পেরে রূপালী বেগমকে তাড়া দিতে লাগলো। মা, গল্প পরে করতে পারবেন, সামনে ভাইয়াদের পানি দেন। তুমি চুপ করো, কথার মধ্যে কথা বলবা না। বাবা তোমার বাড়ি কোনে? সবার সামনে রূপালী বেগমের কথায় মিম খানিকটা লজ্জা পেল। আরশ একবার মিমের দিকে তাকিয়ে পুনরায় রূপালী বেগমের থেকে জানতে চাইল, জি আন্টি। আমি কইতাছি তোমার বাড়ি কোনে? ও আচ্ছা, আমার বাসা কই জানতে চাইছেন তাই না? আমার বাসা চুলকানি বাজার, আপনার মেয়ের শ্বশুর বাড়ি। রাফি পানি খাচ্ছিল। আরশের কথাই রাফির মুখ থেকে পানি ছিটকে পড়ে গেল। আরশ এবার নিজের ফর্মে ফিরে এসেছে। মাহির পকেট থেকে রুমাল বের করে রাফিকে দিতে দিতে ভ্রুকুচকে আরশের দিকে তাকালো। আরশের কথাই বাকি সবাই মিটিমিটি হাসছে। আর মিম মন ভোর করে রূপালী বেগমকে এবং আরশকে দেখছিল। রূপালী বেগম আরশের কথাই তবদা খেয়ে পুনরায় জানতে চাইল, আমার মেয়ের শ্বশুর বাড়ি এগুলো কি বাবা? আরশ দুষ্টু হেসে বলে উঠল,
আন্টি, এটা আমার মেয়ের শ্বশুরবাড়ি হবে না, চুলকানি বাজার আপনার মেয়ের শ্বশুরবাড়ি হবে। আর এটা আমার জেলার নাম। রূপালী বেগম অবিশ্বাস্য চাহনিতে বলে উঠল। ও আচ্ছা, এটা তোমার জেলার নাম? কিন্তু বাবা, এমন জেলার নাম তো বাংলাদেশে কখনো শুনি নাই। মিম নিজের মায়ের প্রতি বিরক্ত হলো এবার। একটা শহরের ছেলে গ্রামের সোজাসাপটা সরল মানুষ পেয়ে যা বোঝাচ্ছে তার মা তাই বুঝতেছে, আর বাকি সবাই তা দেখে মজা নিচ্ছে। আরশ রূপালী বেগমের কথায় উত্তর করতে পুনরায় প্রশ্ন করলো। আন্টি, আপনি মেবি গ্রামে থাকেন। হ হ বাবা হ, আমি আরাতের মামি, আর এটা আমার মেয়ে মিম। আমার মেয়ের গুণের কথা কি আর কমু, গ্রামের আনাচে কানাচে সবার জানা, রান্না থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়া পর্যন্ত। আন্টি আন্টি, রিল্যাক্স রিল্যাক্স। আমি বলতে চাইছি আপনি গ্রামে থাকেন, এজন্য শহরের চুলকানি বাজার আপনার মেয়ের শ্বশুরবাড়ির জেলাটার নাম হয়তো শোনেন নাই কখনো। রূপালী বেগম আরশের কথার যুক্তি ধরে মুখটা বোঝার মতো করে বলে উঠল। আছে হয়তো, মুই হয়তো জানি না বাবা। হ্যাঁ আন্টি, একবার শুধু আমান ভাইয়ের বিয়েটা শেষ হতে দেন, আমি আপনাকে পুরো চুলকানি বাজার আপনার মেয়ের শ্বশুরবাড়ি ঘুরে দেখাবো। আরশ দুষ্টু হেসে কথাটা বলতেই পুরো ছাদ হো হো করে শব্দ করে হেসে উঠল। মিম বেশ রেগে গেল। এবার হাতে পায়েসের ট্রেটা একটা চেয়ারের উপর রেখে দিয়ে রূপালী বেগমের হাত ধরে সিঁড়ি দিয়ে বাড়ির ভিতর যেতে বলল। রূপালী বেগম নিচে নামতে নামতে বেশ রেগে গেলেন মেয়ের উপর। তার এখনও আরশের সঙ্গে কথা শেষ হয়নি। আরিশা চেয়ার থেকে পায়েসের ট্রে থেকে সবাইকে পায়েস দিতে লাগলো। মিম আরশের দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে এতক্ষণ আরিশাপু শ্বশুর বাড়ির গেস্ট ভেবে ছেড়ে দিয়েছি, কিন্তু আর না। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, শহরের পণ্ডিত মশাই গ্রামের মানুষকে কি মানুষ বলে মনে হয় না? মিমের কথাই আরশ বেশ রেগে গেল। এই যে গ্রামের মূর্খ অশিক্ষিত মেয়ে, ফান বোঝো না? এতক্ষণ জাস্ট আন্টির সঙ্গে ফান করছিলাম। এটাকে কি ফান বলে? তো কি বলে? দুজনের ঝগড়া রেশ বেড়ে যাচ্ছে ভেবে আশিক আরাতকে বক্সে গান লাগাতে বলল। ছোট আপু, বক্সে গান লাগাও তো, যেন বন্ধুর ভবিষ্যৎ বউয়ের ফ্রেন্ড আমার প্রেমে হাবুডুবু খেয়ে যায়। আরাত এতক্ষণ চিন্তিত মুখে বেশ কয়েকবার রশ্মিকে ফোন করছিল। সকাল থেকে রশ্মির ফোন বন্ধ পাচ্ছে। এখনো বন্ধ থাকায় আরাতের মুখটা এত হাসি খুশির মধ্যে চিন্তিত হয়ে ফুটে উঠছে। আশিকের ডাকে আরাত মুচকি হেসে ফোন নিয়ে বক্সের কাছে গিয়ে গান দিতে লাগলো। এতক্ষণে বাকি গেস্টরা ছাদের চেয়ারে এক সাইডে রেখে দিয়ে ছাদের মেঝেতে সুন্দর করে বসে পড়েছে। মাহির আরাতের চিন্তিত মুখটা দেখে সবার থেকে কিছুটা দূরে চেয়ার পেতে বসলো, যেখান থেকে বেশ সরাসরি আরাতকে দেখা যাচ্ছে। মীরা আর চোখে এদিক ওদিক তাকিয়ে সেদিনই লম্বা ছেলেটাকে খুঁজলো। ছেলেটাকে খুঁজে না পেয়ে আড্ডায় মনোযোগী হলো। এদিকে রাফি আয়রাকে এক নজর দেখার আশায় বারংবার সিঁড়ির দরজার দিকে উঁকি দিচ্ছে। আশিকের কথায় মায়া মুখ বাঁকা করে হাতের বাঁশটা আশিকের দিকে তাক করে গানে তালে তালে গেয়ে উঠল। আশিক মায়ের হাত থেকে বাঁশটা কেড়ে নিয়ে নিজের ঘাড়ে রেখে দিয়ে মায়ের চারপাশ ঘুরতে ঘুরতে গিয়ে উঠল। ইश्क तो मेरा खुदा है, आशिक मेरा नाम है। সন্ধ্যা হাতে হাত ভাঁজ করে হাবিবের পাশে দাঁড়িয়ে হাবিবের দিকে চেয়ে মুখ ভেঙচি কেটে গিয়ে উঠল। आशिकी के हर कदम पे रोज कातिल हम हैं। সন্ধ্যাকে ভেঙচি কাটতে দেখে হাবিব বাঁকা হেসে দ্রুত নিজের হাত দিয়ে সন্ধ্যার কোমর চেপে নিজের দিকে ঘুরিয়ে গিয়ে উঠল। आशिकी में जान लुटाना, आशिक उनका कान्हा है। হাবিবকে সন্ধ্যার কোমর চেপে ধরতে দেখে সবাই একসঙ্গে চিল্লিয়ে উঠল। আর সন্ধ্যা হা হয়ে হাবিবের দিকে চেয়ে রইল। এবার আশিক আর হাবিব দুজন একসঙ্গে ডান্স করতে লাগলো। ও সাকি সাকি রে সাকি সাকি आपस आ रह न जाए कोई ख्वाहिश बाकी ओ साकी साकी रे साकी साकी आपस आ रह न जाए कोई ख्वाहिश बाकी।
আয়রা মেয়েটা বরাবরই চুপচাপ নিজের মতো থাকতে ভালোবাসে, শুধু আনাসের বেলায় তার মধ্যে যত পাগলামি ছটফট দেখা যায়। বরাবরই হইহুল্লোড় থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসে। সময়ের ব্যবধানে টুকিটাকি কাজিনদের সঙ্গে আড্ডায় সামিল হওয়া বললে চলে। পড়াশোনার পাশাপাশি উপন্যাস নিয়ে নিজেকে মাতিয়ে রাখে। সুযোগ পেলেই শেখ বাড়ি থেকে তালুকদার বাড়িতে এসে আনাসকে বিরক্ত করা, নিজের অনুভূতিকে জানান দেওয়া। বোকা মেয়েটা বুঝতে চায় না, তার অনুভূতি বুঝেও না বুঝতে চায় আনাস। শুধু কি অনুভূতি সামনের ব্যক্তির কাছে জানান দিলে চলবে? প্রকাশ করতে হবে। কিন্তু আয়রার ধারণা, সে তো তার পাগলামোর মধ্য দিয়ে অনুভূতিকে জানান দিচ্ছে, তাহলে সামনের ব্যক্তি আমাকে সেভাবেই ভালোবাসবে একদিন। আয়রা বোনকে নিজের হাতে গায়ে হলুদ শাড়ি গহনা পরিয়ে দিয়ে তালুকদার বাড়িতে নিজের জন্য বরাদ্দ করা রুমটায় আসলো নিজে রেডি হওয়ার জন্য। রুমে সে আলমারি থেকে সবার সঙ্গে সেম কালারের ম্যাচিং হলুদ 3 পিস বের করে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করতে গেল। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে একা একা গুনগুন করতে করতে আয়নার সামনে দাঁড়ালো। আয়না নিজেকে ঠিকঠাক করতে হঠাৎ আয়নার ভিতর দিয়ে বিছানায় চোখ পড়ল। আয়রা দ্রুত ঘুরে বিছানার দিকে এগিয়ে গেল। বিছানায় একটা শপিং ব্যাগের উপরে একটা ছোট্ট চিঠি। আয়রা রুমের আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো কই কেউ তো নেই। পুনরায় শপিং ব্যাগকে রাখলো, বা শপিং ব্যাগে কী বা থাকতে পারে ভাবতে ভাবতে ভ্রুকুচকে প্রথম ব্যাগটা চেক করলো। ব্যাগের ভিতর সেই দিনের শাড়িটা, অর্থাৎ শপিং মলে আনাসের দেওয়া শাড়িটা চোখ পড়তেই আয়রার কুচকানো ভ্রু সোজা হয়ে গেল। আয়রা পুরো মুখমণ্ডল খুশিতে চিকচিক করে উঠল। সেদিন আনাসের বলা অবহেলিত একটা নির্বোধ মেয়ের জন্য সেই মেয়েটা যে আয়রা, কথাগুলো স্মৃতিচারণ হতেই খুশিতে শাড়িটা বুকের সঙ্গে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর চিঠিটার কথা মনে হতেই চিঠিটা হাতে তুলে নিয়ে পড়তে লাগলো। শনিরা, আমি তোকে শাড়ি দিলাম ভেবে নিজেকে স্পেশাল মনে করে একদম নাচানাচি করবি না। আমার মনে হয়েছে শাড়িটা তোকে মানাবে, এর বেশি কিছু না। আয়রার ছোট চিঠিটাতে চোখ বুলিয়ে অসংখ্য চুমুর খেয়ে রেখে দিল। আনাস ভাই তার জন্য লিখতে বসেছিল। কিছুটা সময় তাকে নিয়ে ভেবেছে, তাকে নিয়ে লিখেছে। কথাগুলো ভেবে আয়রা শাড়িটা হাতে নিয়ে দৌড় দিল তার প্রথম ভালোবাসার কাছে। পুরো বাড়ি মেহমানে ভরপুর। আয়রাকে এত এত মেহমানের মধ্যে পুরো বাড়িতে কাউকে খুঁজে দেখে আনহা শেখ ধমক দিলেন। আয়রা, তুমি কি ছোট বাচ্চা? এইভাবে বাচ্চাদের মতো পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছো কেন? আয়রা নিজের মায়ের কথা গুরুত্ব না দিয়ে খুশি মনে আনহা শেখকে জিজ্ঞেস করলো। আম্মু, ছোট্ট করে দম নিয়ে পুনরায় আম্মু, আব্বু কই? আনহা শেখ বেশ অবাক চোখে মেয়ের দিকে তাকালো। আয়রার হাতে শাড়ি দেখতে পেয়ে বললেন, তোমার আব্বু গার্ডেনে, কিন্তু তোমার হাতে শাড়ি কেন? আয়রা মায়ের কথা শুনে দ্রুত পায়ে পুনরায় গার্ডেনে দৌড়ে চলে গেল। আনহা শেখ মেয়ের দিকে যেয়ে পুনরায় কাজে ব্যস্ত হয়ে পড়ল। আয়রা গার্ডেনে গিয়ে আতিফ শেখের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আতিফ শেখ হঠাৎ মেয়েকে দৌড়ে এসে হাঁপাতে দেখে বলে উঠল, কি হয়েছে আম্মু? আমার আম্মুটা এত খুশি কেন? আব্বু। হঠাৎ আয়রা আতিফ শেখকে জড়িয়ে ধরে খুশিতে বলে উঠল, আব্বু, তোমাকে বলেছিলাম না আনাস ভাই কারোর জন্য শাড়ি নিয়েছে, সে কেউটা আমি। আব্বু দেখো, আব্বু কত সুন্দর শাড়িটা। আয়রা আতিফ শেখের বুক থেকে উঠে শাড়ি দেখাতে লাগলো। আতিফ শেখ মেয়ের উৎফুল্লতা মুখে চেয়ে আছে। আয়রা আতিফ শেখকে নিজের দিকে মুচকি হেসে তাকিয়ে থাকতে দেখে পুনরায় বাবাকে জড়িয়ে ধরল। আতিফ শেখ মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, জানো তো আম্মু, আমাদের রোয়াব আমাদের ইচ্ছেগুলো খুব যত্ন সহ করে কবুল করে। তুমি রবের প্রতি বিশ্বাস রাখো। রব তোমার সব হাসি খুশি ইচ্ছে, তোমার চাওয়া সব কিছু খুব গোপনে পূরণ করবে ইনশাআল্লাহ আব্বু। আয়রা বাবার বুকে খুশি মনে মাথা ঝাঁকালো। আতিফ শেখ মুচকি হাসি দিয়ে মেয়েকে বললেন, যাও আম্মু, তোমার আবুর কাছে যাও, এনজয় করো। আয়রা বাবার কথায় হাসি মুখে গুনগুন করতে করতে পুনরায় বাড়ির ভিতর চলে গেল। আতিফ শেখ মেয়ের যাওয়ার দিকে চেয়ে তৃপ্তির হাসলেন। তার মেয়েটা অল্পতেই সুখী, আবার অল্পতেই বড্ড অভিমানী। আয়রা রুমে এসে চিঠিটা খুব যত্ন সহকারে আলমারিতেই রেখে দিল। পিছন ঘুরতেই দরজার সামনে আনাসকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। কয়েক সেকেন্ডের হাসি মুখটা আনাসের কথায় আমতা আমতা করতে লাগলো। চুরি করা ফুল দিয়ে শার্টটা তো দারুণ সাজিয়েছিস। আয়রা অবাক নয়নে বলল, চুরি করা ফুল? হ্যাঁ, আমার টাকা বাঁচিয়ে দুপুরে ফুল চুরি করে নিয়ে আসলি, এর জন্য ভাবলাম একটা ট্যাঙ্কস তো দেওয়া যায়। না
মানে ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, কংগ্রাচুলেশন। আনাসের ব্যঙ্গ করার কথা আয়রা বুঝতে না পেয়ে জানতে চেয়ে বলল, কংগ্রেচুলেশনস কেন আনাস ভাই? নতুন নতুন ব্যয় পেয়ে যাচ্ছিস, দেখা করতে গিয়ে ফুলবাগানের মালির দৌড়ানি খেতে হবে না আর। আনাসের খোঁটা দেওয়া কথায় আয়রা মনে অনুভূতিগুলো পুনরায় উঠতে শুরু করলো। চোখ মুখ জুড়ে আনন্দ খেলা করছে আয়রা। কই যাই যাচ্ছে সবকিছু তার আনাস ভাই নজরে নজরে রাখে। আনাস ভাই কি রাফিকে নিয়ে জেলাস ফিল করছে? আয়রা কথাগুলো ভাবছে আর মুচকি মুচকি হাসছে। আয়রাকে মুচকি হাসতে দেখে আনাস অবাক নয়নে পরখ করে বলে উঠল, তুই কি পাগল? এভাবে হাসছিস কেন? আয়রার পুরো কথা না শুনে আনাস রুমের ভিতরে আয়রার কাছে আসতে আসতে বলল, মানে কবে থেকে? পুপি কি জানাইছিস? না এখনো বলিস নাই? আনাস ভাই, আমার পুরো কথাটা তো শুনবেন। আমি না মানে বুঝিয়েছি আমি পাগল না। ও আয়রা গাল ফুলিয়ে বলা কথায় আনাসও বলতেই আয়রা পুনরায় বলে উঠল, তুমি কোথায় দেখেছো কেউ পাগল হলে নিজে থেকে বলবে আম্মু আমি পাগল? জানি না কিছু, তোর কথা ভাবতে ভাবতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। উফ, অসহ্যকর। কথাটা বলতে বলতে আনাস আয়রার রুম থেকে বের হয়ে গেল। আনাসের যাওয়ার দিকে তাকিয়ে আবারও সেই পুরনো অনুভূতিগুলো মনের মধ্যে নাচতে শুরু করলো। আয়রা দৌড়ে আয়নার সামনে গিয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। আয়নায় নিজেকে দেখার মধ্যে আনাসের কথা মনে করে দুহাত মুখে গুজলো। বেশ কিছুক্ষণ আয়নার সামনে গুনগুন করতে করতে নিজেকে সাজিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। আয়রা উৎফুল্ল হয়ে ছাদে উঠতেই হঠাৎ রাফি সামনে এসে গিয়ে উঠল। दिल का जो हाल है वो तुझे कैसे बयां करे। রাফি সামনে আসতে আয়রা পিছু হাঁটতে যাবে, হঠাৎ কারো বুকের সঙ্গে ধাক্কা খেলো। পিছন ঘুরতেই আনাসকে বিরক্তি মাখা চোখমুখ করে থাকতে দেখে রাফিকে পাশ কেটে ছাদের অন্য সাইডে গিয়ে দাঁড়ালো। রাফি আনাসকে দেখে হাসি মুখে হাত বাড়িয়ে দিল। আনাস রাফিকে পাত্তা না দিয়ে রাফির পাশ কেটে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। এতে রাফি খানিকটা অপমানিত হলো। হাত গুটিয়ে নিয়ে মুখে হাসার চেষ্টা করে পুনরায় আয়রার দিকে তাকিয়ে গিয়ে উঠল। कह दे तुझे या दिल में रखे बोलो ना क्या करे। মীরা রাফির কাছে এসে ঠোঁট উল্টে আয়রার দিকে ইশারায় দেখিয়ে দিয়ে রাফির উদ্দেশ্যে গিয়ে উঠল। दिल जो तुम्हारा है कैसा है बेचारा है माने ना बेशरम बिल्कुल खटारा है। রাফি মুচকি হেসে মীরাকে ইশারায় আয়রাকে দেখালো। तू करे दिल बेकर। মীরা আয়রার পিছনে গিয়ে আয়রাকে পিছন থেকে দড়িয়ে ধরে রাফির দিকে তাকিয়ে বলল, क्यों करूँ मैं तुझसे प्यार। दिल का जो हाल है वो तुझे कैसे बयां करे। कहने दे तुझे दिल मेरे को बोलो ना क्या करे। আরাত বক্সের কাছ থেকে উঠে এসে আরিশাকে হলুদ লাগিয়ে দিল। সন্ধ্যা আরিশার পাশে বসে প্রথম থেকে আরাত আর মাহিরকে লক্ষ্য করছিল। মাহিরকে আরাতের দিকে তাকিয়ে থাকতে দেখে আরাতকে হাত দিয়ে ধাক্কা দিয়ে মাহিরের দিকে দেখতে ইশারা করলো। আরাত সন্ধ্যার ইশারায় মাহিরের দিকে তাকাতেই মাহিরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত চোখ ঘুরিয়ে নিল। দুজনের চাহনি দেখে পুনরায় সন্ধ্যা আরাতকে হালকা করে ধাক্কা দিয়ে মুচকি এসে বক্সের তালে তালে ডান্স করতে লাগলো। হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে, আজ যত সুখ ভরে দেব আজ তোরিয়া চলে, মনে কেন আজ মেলেছে ডানা উড়ছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। আরাত সন্ধ্যার সঙ্গে গিয়ে উঠল। হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে, আজ যত সুখ ভরে দেব আজ তোরিয়া চলে, মন যেন আজ মেলেছে ডানা উড়ছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। মায়া আরিশার এক পাশে আরিশাকে ধরে আমানকে দেখিয়ে দিতে দিতে মিম আরিশার অন্য পাশে আরিশার লজ্জাময় মুখটা উপরে তুলে দিকে বলল, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন। মেতেছে আনন্দে আজ প্রাণ যে। আয়রা আনাসের দিকে তাকিয়ে বলল, দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুরে কাঠিয়ে ছুঁয়ে দিল যেন এক পরি,
নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে। আরিশা লজ্জারাঙা মুখটি আমানের দিকে তাকিয়ে গিয়ে উঠল। দুরু দুরু বুক কাঁপে কেন আজ, ভয় লাগে মরি। জাদুর কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজে আছে তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে। সবাই একসঙ্গে ডান্স করতে করতে গিয়ে উঠল। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। মেয়েদের ডান্স শেষ হতেই পুনরায় বক্সে গান বেজে উঠল। बन्नों की सहेली रेशम की डोरी, छुप छुप के शर्माओ देखो चोरी चोरी, कोई माने या ना माने मैं तो इस पे मर गया। মাহির আরাতের দিকে তাকিয়ে ডান্স করতে লাগলো। এবার সবাই একসঙ্গে চিল্লিয়ে উঠল। আশিক মায়ের দিকে হাত দিয়ে নখের ইশারায় দেখিয়ে দিয়ে, ये मैंने या ना मानी मैं तो उस पे मर गया। হাবিব, আশিক, আরশ, রাফি, মাহির সঙ্গে আহিন, আলভি 7 জন একসঙ্গে ডান্স করতে লাগলো। আনাস এক সাইডে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ শুধু আয়রা আর আরাতকে দেখছিল। বিয়ে বাড়ির টুকিটাকি মজা তো করবেই, তারপরেও বোন আর আয়রা কেন যেন বর্তমান ঘরে বন্দি করে রাখতে মন চাচ্ছে। আনাস বেশ কিছুক্ষণ থাকার পর পুনরায় নিচে নেমে গেল। এক একে ছাদে রাহিমা সুলতানা, আদিবা তালুকদার, রাবিয়া তালুকদার, আনহা শেখ ছাদে চলে এসেছে। আদনান আর রাহান তালুকদার গায়ে হলুদ পছন্দ করে না, মেয়েদের আনন্দের মধ্যে বাধা সৃষ্টি করবে না বিধায় ওনারা বর্তমান অবস্থান করেছে রশ্মিদের বাড়িতে। রাহিমা সুলতানাকে দেখে আরাত এগিয়ে এসে রশ্মির কথা জানতে চাইল। আন্টি, রশনি আমার ফোন ধরছে না কেন? ওর সঙ্গে আপনার কথা হয়েছিল? রাত থেকে কি যেন হয়েছে, আমার ফোনও রিসিভ করছে না। তোমার আঙ্কেলকে বললাম, তোমার আঙ্কেল বলল এই টপিক নিয়ে পরে কথা বলবে, এতটুকুই। ওকে আপুকে হলুদ লাগাবেন না? হ্যাঁ চলো। আন্টি, রাহিমা সুলতানা আরাতের দিকে প্রশ্ন ভরা চাহনিতে তাকালেন। রাহিমা সুলতানাকে নিজের দিকে তাকাতে দেখে আরাত মাথাটা নিচু করে কান্না মিশ্রিত হয়ে আমতামতা করতে বলে, এই যে সাদা পাঞ্জাবির সঙ্গে সাদা ওড়না গলায় ঝোলানো লম্বা করে শ্যামবর্ণ ছেলেটাকে দেখছেন? রাহিমা সুলতানা আরাতের ইশারা দেখে তাকিয়ে দেখলেন 5 জন ছেলে, সবাই সেম সাদা পাঞ্জাবি পরেছে, সঙ্গে কালো ওড়না গলায় ঝোলানো। শুধু একটা ছেলে সাদা পাঞ্জাবি সঙ্গে ওড়না গলায় ঝোলানো। রাহিমা সুলতানা মাহিরের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটার পাঞ্জাবির কথা বলছো তো? আমিও লক্ষ্য করছিলাম ছেলেটা মেহেদি অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি পরে আসছিল, তবে পাঞ্জাবির কাজ ভিন্ন রয়েছে। দেখো আজও সেম পরে আসছে। আরাত বেকুব চাহনিতে রাহিমা সুলতানার দিকে তাকালো। আরাত বোঝাতে চাইছে কি আর ভদ্রমহিলা বুঝছে কি। আরাত পুনরায় রাহিমা সুলতানাকে ভনিতা ছাড়াই বলল, ছেলেটা দেখতে কেমন? তালুকদার বাড়ির জামাই হিসেবে পারফেক্ট না? হ্যাঁ। রাহিমা সুলতানা হ্যাঁ বলে আরাতের কথার অর্থ বুঝতে পেয়ে অবাক নয়নে চাইল আরাতের দিকে। ভালোবাসো? জানি না, শুধু তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। শিওর হয়ে নাও, ছেলেটা তোমার ভালোবাসা নাকি শুধু আবেগ? আবেগ আর ভালোবাসা কি আলাদা কিছু আন্টি? আরাতের কথায় রাহিমা সুলতানা হাসলেন। মেয়েটার উঠতি বয়স হবে, কলেজে পা রাখলো, ভালোবাসা আর আবেগের অর্থ জানে না। সেই মেয়ে ডিরেক্ট একটা ছেলেকে তালুকদার বাড়ির জামাই হিসেবে কল্পনা করছে। রাহিমা সুলতানা আরাতকে তাড়া দিয়ে বলল, অন্য কোনো একদিন তোমাকে ভালোবাসা আর আবেগের অর্থ বোঝাবো। চলো আরিশার গায়ে হলুদ লাগাবো এখন। বড়রা আরিশাকে হলুদ লাগিয়ে নিচে নেমে গেছেন। গায়ে হলুদের পর্ব শেষ হতেই হঠাৎ রাফি হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আয়রার গালে মেখে দিল। আয়রা বিরক্তি মুখে রাগ নিয়ে বাটি থেকে 2 হাত ভর্তি হলুদ নিয়ে রাফির মুখে মেখে দিল। আনাস সিঁড়ি দরজা দিয়ে উপরে উঠতে দূর থেকে দৃশ্যটা দেখে চোখে পড়তেই পা থেমে গেল।
আশিক আয়রা রাফির দিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে আনাসকে ছাদ থেকে পুনরায় নিচে নামতে দেখে বাঁকা হাসলো। বন্ধুকে প্রেমের জালে ফাঁসাতে আশিকের আইডিয়া নিজে এসে ধরা দিয়েছে। আশিক বেশ খুশি মনে মায়াকে সামনে পেয়ে দুহাত দিয়ে হলুদ লাগালো। ক্ষিপ্ত মায়া রাগি লোকে আশিকের দিকে তাকিয়ে নিজেকে সামলাতে না পেরে আশিকের সাদা পাঞ্জাবি টেনে ধরেই গালে সব হলুদ মুছতে লাগলো পাঞ্জাবিতে। আশিক তো মায়ের রাগটা মুগ্ধ চোখে দেখতে লাগলো। হাবিব সন্ধ্যাকে নিয়ে তার বিখ্যাত চিপাতে প্রেমময় হলুদ লাগাতে ব্যস্ত। আদিল ছাদে উঠতে দেখতে পেল সবাই সবার মতো হলুদ দিয়ে মাখো হয়ে আছে। তার মধ্যে আরাত বেশ চুপচাপে এক সাইডে দাঁড়িয়ে বারংবার একটা ছেলের দিকে দেখছে। আদিল আরাতকে নরম সুরে ডাকলো, আর রাত অনেক হয়েছে আপু, এখন রুমে যাও। আদিলের কথায় সবাই সেদিকে তাকালো। সবার সঙ্গে মীরা আদিলের দিকে চেয়ে রইল। আরাত আদিলকে উল্টে প্রশ্ন করতে লাগলো, আদিল ভাইয়া আপনি এতক্ষণে আসলেন? পুরো দিন কই ছিলেন? আমরা অনেক মজা করেছি, আপনি মিস করলেন। তাকবীর স্যারের সঙ্গে বাইরে ছিলাম, মাত্র আসলাম। তাকবীর স্যার কিন্তু নিচের রুমে, সো বুঝতে পারছো এত বক্সের সাউন্ড স্যারের রুমের অবধি যাবে। সো হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমরাও বাড়িতে ফিরব ইনশাল্লাহ। আল্লাহর ইচ্ছায় কালকে আবার দেখা হবে। আমানের কথায় মেয়ের সঙ্গে চিল্লিয়ে বলতে লাগলো, হ্যাঁ দুলা ভাই, কালকে দেখা হবে, পকেট ভরিয়ে আসবেন। আরস কথায় যুক্তি ধরে বলে উঠল, কেন কেন ভাইয়া তার বউকে নিজের আমানতকে নিজের করে নিতে আসবে, তার জন্য পকেট ভরাতে হবে কেন? ও মা, শহরের পণ্ডিত মশাই, আপনি জানেন না আপনার ভাইয়ের আমানত এতদিন আমাদের হেফাজতে ছিল পবিত্র ফুল হয়ে। সেই টপ থেকে ফুলটা নিতে হলে পয়সা তো লাগবেই। ছেলেপক্ষ মীরা বলে উঠল, কেন? এত এত ফুলের মাঝে একটি ফুল তো ফ্রিতে যত্নশীল মালির কাছে দেওয়াই যায়। আরাত মীরার কথায় উত্তর করলো, ফ্রিতে দেয়া ফুল অবহেলিত হয়ে যায়, ফ্রিতে পেয়ে গেলে মানুষ ভুলে যায়। ফুলটা কারো যত্ন করে গড়ে তোলা এক আমানত ছিল। আমার ঘরকে সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করতে ফুল বাগান থেকে এত এত ফুলের মধ্য থেকে একটি ফুল আমি ছিঁড়ে নিয়ে যাব। সেই ফুলের অযত্ন করলে আমার ঘর, আমার হৃদয় দুটোই সৌন্দর্য হারিয়ে ফেলবে। ফুলের মালি হয়ে নিজের বাগানকে অবহেলিত করব কিভাবে আমি? দুলাভাই সেরা। আমানের উত্তরে মেয়ের একসঙ্গে চিল্লিয়ে উঠল। আয়রা বোনের দুই কাঁধে হাত রেখে বোনের ঘাড়ে চিবুক রেখে আমানের দিকে তাকিয়ে বলে উঠল, এমন যত্নশীল মালির হাতে আমাদের ফুলকে সারা জীবনের জন্য ফ্রিতে তুলে দেওয়ার আমাদের তরফ থেকে কবুল। হ্যাঁ। গভীর রাত। আরাত সন্ধ্যার দিকে সবার সঙ্গে খাবার খাওয়াতে তৃপ্তি মতো খেতে পারে নাই। খিদা সহ্য করতে পারে না, থাকতে পারে না। তারপর গরুর মাংসের কথা মনে পড়তে খিদাতে পেট ডাকাডাকি করছে। উপায় না পেয়ে বিছানায় কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। আজকেও রুমটা মেয়েদের দিয়ে ভরপুর। কিভাবে শুয়ে গভীর ঘুমে মগ্ন ঠিক ঠিকানা নেই। আরাতের বরাবরই বিছানা ছাড়া ঠিকমতো চোখে ঘুম ধরা দেয় না। বিছানা থেকে চুপি চুপি নেমে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের দরজা খুললো। এদিক ওদিক মাথা ঘুরিয়ে সিঁড়ি পেয়ে ধীর পায়ে নিচে নামলো কিচেন রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে পা রাখতেই চঞ্চল আরাতের দৃষ্টি ধীর হলো। মনের মধ্যে খচখচ করতে লাগলো সোফাতে কারো অস্তিত্ব। ভূত প্রেত বলতে কিচ্ছু নেই আরাতের জানা। তার উপর নিজের বাড়িতে ভয় পাওয়া তো বিলাসিতা। বাড়ির আনাজ কানাচে যার মুখস্থ সেই বাড়িতে ভয় মানায় না। চঞ্চল আরাত ধীর পায়ে সোফার দিকে এগোলো। সোফার কাছে গিয়ে ব্যক্তির মুখ দেখতে ফোনের ফ্ল্যাশ মুখে উপর রাখতেই তাকবীর শোয়া থেকে উঠে দ্রুত বসলো। তাকবীরকে দ্রুত উঠে বসতে দেখে আরাত পিছু পায়ে ভয় পেয়ে বুকে হাত রাখলো। বীর ভাইয়া। তাকবীর নিজের ঘরে নিজের মধ্যে ছটফটানি বন্ধ করতে রুম এবং ব্যালকনিতে হাঁটা করেও নিজের মধ্যে ছটফটানি বন্ধ করতে না পেয়ে রুম থেকে ধীর পায়ে নিচে নেমে এসে সোফাতে কিছুক্ষণ বসে থাকলো। জায়গা পরিবর্তন করে নিজের মধ্যে ছটফটানি ওঠাকে বেশি করে এলোমেলো লাগতে লাগলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কপালে এক হাত রেখে সোফাতে শুয়ে পড়লো। আরাতকে নিয়ে নিজের অনুভূতিগুলো চোখ বুজে ভাবতে লাগলো। গম্ভীর তাকবীর বরাবরই নিজেকে একা রাখতে ভালোবাসে। নিজের পোশাক থেকে শুরু করে আসবাবপত্রতে কারো ছোঁয়া পছন্দ না। তাকবীরের গাম্ভীর্য তাকবীরকে সবার থেকে দূরে রাখে। বাড়ির বড় থেকে ছোট পর্যন্ত হোক না সে বন্ধু বা কাজিন,
তাকবীর শুধুমাত্র দুটো মানুষের কাছে খোলাসা, এক বন্ধুর মতো ছোট ভাই আনাস, আরেকজন মায়ের থেকে বেশি আদরের ফুফি আনহা শেখের কাছে। দুটো মানুষের সামনে নিজের ব্যক্তিত্ব দূরে রেখে মনের ভাষাগুলো খুব সহজেই তুলে ধরে। তারপরও কিভাবে যেন তার অনুভূতিগুলো আশিক, হাবিব, আদিল জানতে পারে। হয়তো আনাস বলবে না কেন, চারজন যে একসাথেই বাঁধা, চারজন একে অপরকে ব্যঙ্গ করবে, মজা নেবে। দিন শেষে চারজন একত্র। তাকবীরের প্রতি চারজনের দুর্বলতা খুব গভীর। এই যে আদিল তাকবীরকে সার মারলেও তার মনে তাকবীরের জন্য শ্রদ্ধা ভালোবাসার কমতি নেই। তাদের তাকবীরকে নিয়ে নিজেদের বর্ণনা হয়তো শেষ হবে না, কিন্তু দিন শেষে তাদের তাকবীরকে নিয়ে ভালোবাসা তাকবীরের গাম্ভীর্যের কাছে ফিকে পড়ে আছে। সেই গম্ভীর তাকবীর ধীরে ধীরে দিন নিজের অজান্তে চঞ্চলতার মধ্যে ডুবে গেছে। এতদিন নিজের মধ্যে জমিয়ে রাখা অনুভূতিগুলো বেরিয়ে আসতে চাইছে। ছোট্ট রাত বড় হতে শিখে গেছে, ভালো লাগা কাকে বলে জানতে শিখেছে, একজনকে নিয়ে নিজের মনে ভাবতে কল্পনা করতে শিখে গেছে। তাকবীর তো চেয়েছিল চঞ্চলারা ধীরে ধীরে বড় হবে, তাকবীরের মনের অনুভূতিগুলো সেভাবে ধীরে ধীরে ছোট্ট আরাতের কাছে তুলে ধরবে। কিন্তু তাকবীরের এতদিনের ভাবনাগুলোকে খুব যতনে মুচড়ে ভেঙে ছোট্ট আরাত অন্যজনকে মনে জায়গা দিল। তাকবীরকে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পর্যন্ত দিল না। তাকবীর তো আরাতের সঙ্গে জোর করতে পারছে না, এই যুবতী বয়সে অন্যজনকে কল্পনা করছে। তাকবীর বাধা দিলে আরাতের মনে তাকবীরের জন্য বিরক্তির সৃষ্টি হবে। আরাত আগে যতটুকু তাকবীরের সামনে এসেছিল, তাকবীরকে দেখে চঞ্চল আরাত নিমেষেই ভদ্রমেয়ে হয়ে গিয়েছিল। তাকবীরের সামনে লজ্জা পেয়ে চোখ উপরে তোলে নাই পর্যন্ত। সে আরাতের চোখে তাকবীরকে নিয়ে বিরক্তির সৃষ্টি হবে। আরাতের চোখে নিজের প্রতি এতটুকু বিরক্তি দেখতে চায় না তাকবীর। যে ভালোবাসবে তাকে নিজের অনুভূতি প্রকাশ করতে হবে না। এতদিন তো তাকবীর আরাত একই বাড়িতে ছিল, তারপরেও আরাতের মনে তাকবীরের জন্য তো কোনো অনুভূতির সৃষ্টি হয় নাই। অথচ অচেনা ছেলেকে কয়েক পলক দেখার পর তাকে নিয়ে কল্পনা সাজিয়ে রাখছে। তাকবীর নিজের ভালো থাকার জন্য আরাতের কল্পনায় বাধা দিবে কিভাবে? কথাগুলো ভাবতেই তাকবীর সোফাতে শুয়ে থাকা অবস্থায় কপালের উপর এক হাত রেখে বুঝে রাখা চোখ জোড়ায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ নূপুরের ঝমঝম আওয়াজে তাকবীরের কান জানান দিল যে রমণীকে নিয়ে এতক্ষণ ভাবনায় চোখের পানি ঝাড়ালি সেই রমণী তোর খুব নিকটে আসছে। তাকবীর আগের মতোই চোখ বুজে রইল, ভাবলো আরাতের দিকে আসবে না, কিন্তু তাকবীরকে ভুল প্রমাণ করে আরাতকে নিজের খুব কাছে অনুভব করেও চুপচাপ চোখ বুজে শুয়ে রইল। পুনরায় আরাতকে নিজের দিকে ঝুঁকে ফোনের ফ্ল্যাশ অন করতে বুঝে শোয়া থেকে উঠে বসলো। আরাত পিছপা হয়ে ধীর ঠান্ডা কণ্ঠে বীর ভাইয়া ডাকে নিজের মধ্যে ছটফটানিগুলো বেরিয়ে আসার জন্য ধক ধক করে উঠল। আরাত অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইট তাকবীরের দিকে তাক করতেই তাকবীরের লালবর্ণ চোখ দেখতে পেয়ে ঘাবড়ে গেল আরাত। সারাদিনে ক্লান্ত রাতে চোখে ঘুম ধরা না দেয়া এবং সামনে রমণীকে নিয়ে চোখের পানি ঝরানোর কারণে চোখে লালবর্ণ হয়ে আছে। আজ তাকবীরের মাথায় তার ফেভারিট কালো ক্যাপটাও নেই। মাথার সিল্ক পরিপাটি গুছানো চুলগুলো উসখুসে হয়ে কপালে পড়ে আছে। আরাত তাকবীরের বিষণ্ণ ভরা চেহারাটা দেখে ঘাবড়ে গিয়ে নিজেকে সামলে নেয়। তাকবীরের দিকে এগিয়ে আসতেই তাকবীর সোফাতে বসা অবস্থায় কপালে উসখুস চুলগুলো দুহাতে মুঠোয় নিয়ে ভাঙা গলায় বলল, প্লিজ রাত, আমার কাছে আসবে না। তুমি আমার কাছে এলে এই নিয়ন্ত্রণ আমিটা পুনরায় এলোমেলো হয়ে যাব। আরাত থমকে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ তাকবীরের দিকে অপলক চেয়ে থেকে নিজের রুমের দিকে যেতে যেতে তাকবীরকে নিয়ে ভাবতে লাগলো। আজ আর আরাতের খাওয়া হলো না। আরাতের ভাবনায় খিদেটা প্রভাব ফেলতে পারলো না। আরাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকবীর বিড়বিড় করলো, তুমি জানো তোমাকে চাওয়ার মতো অনেকে আছে, আর আমি জানি আমার মতো কেউ নেই। দূর মসজিদে আজানের মধুময় কণ্ঠে আরাতে লেগে আসা চোখ দুটো চট করে খুলে গেল। রাতে ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে বিছানা থেকে বসে তাকবীরকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল জানা নেই। আজান শেষ হতেই বিছানা থেকে নামতে নামতে ওড়না দিয়ে ভালোভাবে শরীরটা ঢেকে নিল। ধীর পায়ে নেমে রুমে লাইটটা জ্বালিয়ে দিয়ে একবার সন্ধ্যাকে ডাকলো। পুনরায় এক এক করে সবাইকে ডাকতে লাগলো। এই আরিশা আপু, মসজিদে আজান পড়ছে, উঠে পড়ো, আমি নামাজ পড়তে তোমার রুমে গেলাম। আরাতে ডাকে একে একে সবাইকে ঘুম থেকে নড়াচড়া করতে দেখা গেল। আয়রা উঠে ওয়াশরুমে চলে গেল। আরাত নামাজের উদ্দেশ্যে আরিশার রুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে করিডোরে আসতেই আনাসকে দেখলো পাঞ্জাবি টুপি পরে নিজের রুম থেকে বের হতে।
আনাসকে দেখা মাত্র মনে খচখচ করতে লাগলো। রাতে বীর ভাইয়ের বিষয়টা নিয়ে আনাস ভাইয়াকে আনাসকে বলতে গিয়েও সময় করে বলা যাবে ভেবে পুনরায় নিজেকে গুটিয়ে নিল। আনাস আরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু বলবি বুড়ি? আরাত মাথা ঝাঁকিয়ে বলল, না ভাইয়া। নামাজে যাচ্ছিস? আনাস বেশ কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থাকলো। বোনটা খুব আদরে, চোখের সামনে ছোট্ট আরাত বড় হয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে আনাস নামাজে লেট হয়ে যাচ্ছে দেখে দ্রুত পায়ে চলে গেল। আরাত আরিশার রুমে নামাজ পড়তে গেল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তালুকদার বাড়িতে আজকে মেহমানদের খাওয়ানোর আয়োজন চলছে ভরপুর। আরাত নামাজ শেষ করে নিচে নামতেই তাকবীরকে সোফাতে কপালের উপর হাত রেখে ঘুমিয়ে থাকতে দেখে আরাত বেশ অবাক হলো। মনে মনে ভাবতে লাগলো, বীর ভাইয়া রাত থেকে কি এই সোফাতেই ঘুমিয়েছিল? আরাতের পাশে এসে আয়রা দাঁড়ালো। আয়রা আরাতকে চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে রাবেয়া তালুকদার বললেন, তোমরা উঠে পড়েছ? ভালো হয়েছে, আর ডাকতে হলো না। আয়রা মা, তুমি আমার সঙ্গে এসো তো মা। এত হইচইয়ের মধ্যে তাকবীরের ঘুম ভেঙে গিয়েছে। আরাত আয়রাকে সোফার দিকে তাকিয়ে থাকতে দেখে রাবেয়া তালুকদার সেদিকে তাকালেন। তাকবীর ঘুমু ঘুমু চোখে সোফাতে শোয়া থেকে বসে পড়ল। তখন সদর দরজা দিয়ে আনাসকেও আসতে দেখা গেল। রাবেয়া তালুকদার তাকবীরের দিকে এগিয়ে গিয়ে খুব ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, তাকবীর, তুমি রুমে না ঘুমিয়ে ড্রয়িং রুমের সোফাতে কেন? গুড মর্নিং ভাইয়া। রাবেয়া তালুকদারের প্রশ্নের পাশাপাশি আনাস বাড়ির ভিতরে প্রবেশ করতে বলল কথাটা। তাকবীর মুখ তুলে চাইল একবার আনাসের দিকে। মর্নিং। তাকবীর মুখ তুলে আনাসের দিকে তাকাতে আনাস তাকবীরের চোখ মুখ দেখে স্তব্ধ হয়ে গেল। রাবেয়া তালুকদার ছেলেকে বেশ করে পরখ করলেন। তাকবীরের চোখে মুখের দিকে তাকিয়ে এগিয়ে এসে ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে বললেন, তাকবীর, তুমি ঠিক আছো? চোখ মুখের হাল এমন কেন? আম্মু, রুমে কফি পাঠিয়ে দেবেন। তাকবীরকে রাবেয়া তালুকদারের কথার উত্তর না দিয়ে উল্টো কফির কথা বলেই নিজের রুমের দিকে যেতে দেখে আনাস তাকবীরের হয়ে বলল, বড় মা, ভাইয়া একদম ঠিক আছে। বিয়ের বাড়ি হয়েছে, ঠিকমতো ঘুম হয় নাই হয়তো। আপনি বরং দ্রুত কফিটা ভাইয়ার রুমে পাঠিয়ে দিন। আনাসের কথাই রাবেয়া তালুকদার কথা না ঘেটে দ্রুত পায়ে কিচেনের দিকে গেলেন তাকবীরের কফি বানানোর উদ্দেশ্যে। এতক্ষণে আরিশা নিচে নেমে এসেছে। আরিশা আরাত আয়রাকে চুপচাপ সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আনাসের দিকে তাকালো। আনাসকে দেখে আরিশা আশেপাশে তাকালো। তাকবীর আরাতদের পাশ কেটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে এগোচ্ছে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ততম দিন পার করছে। এটাই আনাসকে প্রশ্ন করার মোক্ষম সুযোগ। বাড়ির মেহমানদের যেমন এতটা দেখা যাচ্ছে না, দু একজনকে ছাড়া। আজকে আনাসের মনের ভাব বুঝে পরের ডিসিশন নিতে পারবে আরিশা। কথাটা ভেবে আয়রাকে একবার দেখে নিল। পুনরায় আনাসকে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে দেখে আরিশা আনাসকে পিছু ডাকলো, আনাস ভাইয়া। আনাস পিছু ফিরে আরিশাকে দেখলো। আরিশা আনাসকে পুনরায় বলে উঠল, ভাইয়া, আপনার কি কোথাও পছন্দ আছে? হঠাৎ আরিশার অদ্ভুত কথায় আনাস অবাক নয়নে চাইল আরিশার দিকে। আরাত প্রথমে অবাক চোখে আরিশাকে দেখলো। আরিশা কোনো ভনিতা ছাড়া সিরিয়াস হয়ে প্রশ্ন করতে দেখে আরাত নিজের ভাইয়ের দিকে উত্তর জানার জন্য তাকালো। আয়রা সে প্রথম থেকে পাঞ্জাবি টুপি পরিহিত আনাসকে দেখছে। স্নিগ্ধ মুখময়ে মুগ্ধ চোখে তাকিয়েছিল। বোনের কথায় মুগ্ধ চোখ মুখ নিমিষেই উত্তরের আশায় চাইল। আনাস আরিশার দিকে চেয়ে বলল, মানে বড় ভাইকে এসব কী ধরনের কথা বলে যাস না? আমি তোর গুনে গুনে 4 বছর বড়। বিয়ে হচ্ছে ভেবে নিজেকে বড় মনে করবি না একদম। আরিশা আনাসের কথায় নিজের বোনের দিকে একবার তাকালো। পুনরায় আনাসকে বলল, ভাইয়া, আমি এভাবে বলতে চাইনি। আপনার কথার উপর শিওর হয়ে আমি একটা ডিসিশন নেব। আনাস আরিশার কথায় হেসে বলল, আমার পছন্দের উপর তোর কি আটকে আছে? যেটাই আটকে থাক না কেন, তোমার পছন্দ আছে কিনা এটা বোনদের জানার দায়িত্বর মধ্যে পড়ে। তোমার কথার উপর আমরা আমাদের ভাবিকে পছন্দ করতে পারবো, ওকে? আরাতের কথায় আনাস নিজের বোনের দিকে তাকালো। পুনরায় আরাতের পাশে আয়রাকে এক নজর দেখে নিজের মধ্যেই গাছাড়া ভাব নিয়ে বলে উঠল, না নেই। এই একটা কথাই আয়রার চোখে পানি আনার জন্য যথেষ্ট ছিল। আয়রা আশাহত হয়ে চোখে ভরা পানি নিয়ে চোখটা আনাসের থেকে নিচু করে নিল। আরিশা বোনের দিকে চেয়ে রইল। আরাত একটু রাগী গলায় পুনরায় আনাসকে বলল, আনাস ভাই, তুমি প্রেম করতে চাও না কেন?
আনাস সাইডের পানি ভরা চাহনি থেকে চোখ ফিরিয়ে নিয়ে নিজের বোনের দিকে রাখলো। আরাতকে রাগী গলায় প্রশ্ন করতে দেখে মুচকি হাসলো আনাস। তাকবীরের রুমের দিকে তাকিয়ে পুনরায় বোনের দিকে তাকালো। আনাসকে উপরে তাকবীরের রুমের দিকে তাকাতে দেখে আরাত ভ্রুকুচকে আনাসকে পর্যবেক্ষণ করছে। আনাস ব্যঙ্গ করে ঠোঁটের কোণে এক চিমটি হাসি টেনে আরাতের কথার উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে যেতে উচ্চস্বরে গেয়ে উঠল। প্রেম করে বাসলো সাগরে, অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল, দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলমান রইল না, ও দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলমান রইল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না।